আজকে যে দেশকে আপনারা বাংলাদেশ বলছেন, এই বাংলাদেশ নামই ছিল না। এটা ঠিক। আজকে বাংলাদেশের অনেক মানুষ বলছেন যে এটা পূর্ব পাকিস্তান ছিল, এটাও বাস্তব। দেশভাগের সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান জন্মগ্রহণ করে। এবার এই পূর্ব পাকিস্তান 1971-এর মুক্তিযুদ্ধের পর আপনারা জানেন যে ঢাকার রেসকোর্সের মাঠে পূর্ব পাকিস্তানের সৈন্যদের আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধ, তারপর আত্মসমর্পণ এবং তারপর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এটা হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস। আর এই যে বাংলাদেশের অবস্থান আমরা এখন দেখছি এই মুহূর্তে, এই বাংলাদেশ আজ এই বাংলাদেশের বেশ কিছু সংগঠন, বেশ কিছু ইনস্টিটিউশন, কিছু ছাত্র, কিছু বাংলাদেশের প্রথিতযশা মানুষ, কিছু বুদ্ধিজীবী, বিশেষ কিছু রাজনৈতিক দল, এরা আজকে তারা বলছে যে এই বাংলাদেশের কাছে পাকিস্তান ভালো। অর্থাৎ যে পূর্ব পাকিস্তান একটা সময় এক অংশের বাংলাদেশিদের উপর অত্যাচার করেছিল, সেই পাকিস্তান আজকে তাদের কাছে ভালো। এটা তাদের বিষয়। কিন্তু এই বাংলাদেশ এখন ঘরে বাইরে উভয় সংকটে। আমরা এই কারণের জন্য, এই বিষয়টাকে বোঝানোর জন্য আজকের এই অনুষ্ঠান শুরু করছি। কিরকম ঘরে বাইরে, কিরকম? এই যে আমরা ভারত আর বাংলাদেশ যুদ্ধের কথা বলছি, আমরা এই যে ফাইটার জেট তৈরি রাখবার কথা বলছি, হাসিমারাতে, ভুবনেশ্বরে ভারতের ক্ষেপণাস্ত্র তৈরি রয়েছে, হাউজাত মিসাইল তৈরি রয়েছে, হাউজার কামান তৈরি রয়েছে, পিনাকা মিসাইল তৈরি রয়েছে। এই যে খবরগুলো আমরা ক্রমাগত আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভারতবর্ষের একটা প্রস্তুতি। ভারতবর্ষ চাইলে যুদ্ধ করতে পারে, কিন্তু ভারতবর্ষ সংযমের পরীক্ষা দিচ্ছে। তবে একটা অপারেশন কিন্তু চলছে বাংলাদেশে। এটা আপনাদেরকে বলে রাখা ভালো যে বাংলাদেশের দক্ষিণ দিক থেকে, রাদার এটা বলা ভালো যে বাংলাদেশের চট্টগ্রামের সীমানাবর্তী অঞ্চল কিন্তু এখন হাই রিস্ক জোন, রেড অ্যালার্ট বাংলাদেশের জন্য। তার কারণ কি, ভারত আক্রমণ অনেক পরের কথা। এটা যদি এই ধরনের ঘটনার পরিস্থিতির আরও বেশি অবনতি হয়, সেক্ষেত্রে ভারত আক্রমণের পথে যাবে কিনা, যুদ্ধ হবে কিনা, সেগুলো তো অবশ্যই সময় বলে দেবে আপনাদের। কিন্তু বাংলাদেশ একটা ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। সেই বিপজ্জনক পরিস্থিতিটা কি? সেই বিপজ্জনক পরিস্থিতি হচ্ছে যে বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু আরাকান আর্মি। এই যে আরাকান আর্মি, তারা কিন্তু এর মধ্যেই রাখাইন প্রদেশ, এই অংশটুকু তারা দখল করে নিয়েছে। রাখাইন প্রদেশ তারা দখল করেনি। দেখুন, ডিসেম্বরেই কিন্তু এই যে রাখাইন প্রদেশ দখল করবার পর আমরা বলছি যে ডিসেম্বরেই হতে পারে অ্যাকশন, আমরা বলছি যে ডিসেম্বরেই হতে পারে অ্যাটাক, আক্রমণ। কেন আমরা এই কথা বলছি? ডিসেম্বরে কেন অ্যাটাক হতে পারে তার কারণটা আপনাদের আমরা ভিডিও ওয়ালে দেখিয়ে দেবো পরে। কিন্তু এটা গোয়েন্দা ইনফরমেশন বলছে যে বাংলাদেশ শঙ্কিত হয়ে রয়েছে। রাদার বলা ভালো যে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল ওই অংশে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে প্রতিদিন প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। কারণ একটা ছোট্ট নদী যদি পেরিয়ে আরাকান আর্মি চলে আসে বাংলাদেশের মধ্যে, তাহলে কিন্তু বাংলাদেশের দক্ষিণ অংশ বা দক্ষিণ পূর্বাংশ দখল হতে শুরু করবে। শুধুমাত্র একটা নদীর ডিফারেন্স, একটা নদীর এপারে, একটা নদীর এক পাশে আরাকান আর্মি ওয়েট করছে তারা মাংডু দখল করবার পর, এরপর তারা টেকনাফ অঞ্চল দখল করবার প্ল্যান করছে। আরাকান আর্মি একটা বিক্ষুব্ধ আর্মি মায়ানমারের। আপনাদেরকে এই বিষয়ে আমি বিস্তারিত দেখাবো আপনাদেরকে কিরকম, সেটা কেন আমি বলছি যে আরাকান আর্মি এগোচ্ছে, কেন বাংলাদেশের দক্ষিণ অংশ একটা হাই রিস্ক জোনে রয়েছে, একটা রেড অ্যালার্ট কেন জারি করা হচ্ছে সেখানে। দেখুন, এই ছবিগুলো আমি স্ক্রিনেও দেখাচ্ছিলাম যে আরাকান আর্মি কিভাবে ধীরে ধীরে মুভ করছে। আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, তার জন্য এই মুহূর্তে আমি আমার অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করতে পারি, আপনারা আমাদের আরও ভালো করে দেখতে পারবেন, বুঝতে পারবেন। আসুন, এই যে আমরা একটা অ্যান্ড্রয়েড টিভি এখানে দেখাচ্ছি, এই টিভিতে আমার চিত্র সাংবাদিক সুদীপ্তদা দেখাবে যে এই হচ্ছে, দেখুন ম্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ম্যাপ। এই ম্যাপের মধ্যে একটু জায়গাটা পরিষ্কার করে দিই, মানুষের পক্ষে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে, এটা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। পরিষ্কার করে দিই কোথায় কি আছে। দেখুন, আমি পেন দিয়ে যে অংশটা দেখাচ্ছি, এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে কলকাতা, মানে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই হচ্ছে দক্ষিণ দিকে সুন্দরবন উপকূলবর্তী অংশ। ঠিক সীমান্ত, এই যে লম্বা সীমান্ত, যেটা আমাদের প্যানেল গেস্টরা বারবার করে বলেন, প্রায় 4000 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা। সেই সীমান্তবর্তী এলাকা হচ্ছে এই যে এই লাইনটা, এই লাইনটা ধীরে ধীরে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া,
তারপরে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করে একদম উপরে আমরা চলে যাচ্ছি। কলকাতা এটা হচ্ছে বাংলাদেশ, এই দেখুন বাংলাদেশ, এই ঢাকা, কুমিল্লা, পাশেই ত্রিপুরা ভারতের অঙ্গরাজ্য, ত্রিপুরা ভারত। আচ্ছা, এবার চলে আসি এই যে অংশটুকু আমরা দেখাচ্ছি লাল ডট 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 ডট, যে অংশটুকু পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা, দেখে নিন পরিষ্কার করে টিভি স্ক্রিনে। এই জায়গাটা কিসের অ্যাডজেসেন্ট, কার কাছে? দেখুন মায়ানমারের ঠিক উপকূলবর্তী একটি অংশ, অর্থাৎ মায়ানমারের পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম দিক বলাটা বেটার। মায়ানমারের দক্ষিণ পশ্চিম দিকের একটা অংশ, এই হচ্ছে মায়ানমার। এই যে পুরো, আমি কি বোঝাতে পারছি আপনাদের? এই হচ্ছে পুরো মায়ানমার, আর মায়ানমারের দক্ষিণ হচ্ছে এটা হচ্ছে মায়ানমারের পশ্চিম, এই হচ্ছে দক্ষিণ পশ্চিমের একটা অংশ, এইটা হচ্ছে রাখাইন প্রদেশ। ইনফরমেশন বলছে এই রাখাইন প্রদেশ অর্থাৎ আরাকান আর্মি তারা দখল করে নিয়েছে। আচ্ছা, কেন আমি এই কথাটা বলছি? এই যে এই অংশ দখল করার পর এখন তাদের লক্ষ্য, অর্থাৎ এই যে আরাকান আর্মি যারা মুভ করছে, এই মায়ানমারের একটা বিক্ষুব্ধ আর্মি গোষ্ঠী, এরা মুভ করছে কোথায়? আসুন আরো ক্লোজ করে আপনাদেরকে দেখাই, বুঝতে সুবিধা হবে। আসুন দেখুন, এই হচ্ছে এই যে জায়গাটা লাল ডট ডট দেওয়া দেখছেন, খুব ভালো করে খেয়াল করুন এই অংশটুকু। এই যে আবারও দেখাচ্ছি লাল ডট ডট দেখতে পাচ্ছেন, ম্যাপটা আমি জুম করেছি বলে পুরোটা দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে রাখাইন প্রদেশ, যেটা অলরেডি আরাকান আর্মির দখলে। আসুন টেক এ লুক এন্ড কনসেন্ট্রেট এই জায়গায়। এইটা হচ্ছে বাংলাদেশের একদম সাদার্ন পার্ট, নিডল পয়েন্ট, একদম বাংলাদেশের সাদার্ন পার্ট, দক্ষিণ অংশ। এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা নদী এখান থেকে যাচ্ছে, এই নদীর নাম হচ্ছে নাফ নদী। এই নাফ নদীর পাশে আমরা খবর করেছিলাম, আপনাদের মনে থাকবে, এই দেখুন মাংডু অঞ্চল, এই হচ্ছে মাংডু অঞ্চল। দেখুন ভালো করে, আমার চিত্র সাংবাদিক সুদীপ্তদা দেখাচ্ছেন, এই যে মাংডু অংশ, এই মাংডু অংশে অপেক্ষা করছে আরাকান আর্মি, অর্থাৎ মায়ানমার আর্মিরই একটা বিক্ষুব্ধ গ্রুপ, যারা, আমি একটু উল্লেখ করে দিই, যারা চায়না থেকে সমরাস্ত্রে সুসজ্জিত। অর্থাৎ আরাকান আর্মিকে খুব লাইটলি নিয়ে নেব, একটা ক্যাজুয়াল গসিপ করে ফেলবো, ব্যাপারটা নয়। চায়না এই আরাকান আর্মিকে শুধুমাত্র সাইকোলজিক্যালি হেল্প করছে তা নয়, আর্মস অ্যান্ড অ্যামুনেশন তারা দিচ্ছে। এমন অস্ত্র এই আরাকান আর্মির কাছে আছে, যেটা নাকি সূত্র বলছে বাংলাদেশের কাছে সেই অস্ত্র নেই। আবার চলে আসি ম্যাপে, কেন থ্রেট বাংলাদেশের কাছে, কেন রেড অ্যালার্ট, হাই অ্যালার্ট? আমি বললাম, এই হচ্ছে নাফ নদী, এই মাংডুতে দাঁড়িয়ে রয়েছে আরাকান আর্মি, আর এই মাংডুর পাশে কি রয়েছে? নাফ নদী। এই নাফ নদী পেরিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাদার্ন পার্টে ঢুকতে চাইছে আরাকান আর্মি, যেখানে নাফ নদী পেরোলেই টেকনাফ সিটি তারা দখল করতে চাইছে। টেকনাফ হচ্ছে আগামী ফিউচার, মানে লক্ষ্য হচ্ছে টেকনাফ। তাহলে এই মাংডু থেকে ডিসেম্বরে টেকনাফ আক্রমণ হতেই পারে। আমরা অযৌক্তিক কথা বলছি না, আমরা গল্প কথা বলছি না। একটা নদী পেরোলেই বাংলাদেশ আর্মির মুখোমুখি হয়ে যাবে, বাংলাদেশ সেনার মুখোমুখি হবে, টেকনাফ দখল করতে চাইছে আরাকান আর্মি। এবার আমি কেন বলছি যে জিওগ্রাফিক্যালি টেকনাফ দখল করে নেওয়াটা একটা বাংলাদেশের কাছে বড় থ্রেট। টেকনাফ দখল করা মানে বাংলাদেশের মাটি ছুঁয়ে ফেললো আরাকান আর্মি। এবার আসুন আস্তে আস্তে টেকনাফ অঞ্চল থেকে আমরা উপর দিকে যাই। ম্যাপটাকে আবার আমরা একটু জুম আউট করি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখুন, আসুন, এই দেখুন, আবার কিন্তু আমরা চলে আসলাম ম্যাপে। এই যে টেকনাফ অঞ্চল, যেটা আমি দেখাচ্ছিলাম নাফ নদী পেরিয়ে, এখান থেকে কিন্তু দেখুন চট্টগ্রাম, আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এই হচ্ছে চট্টগ্রাম অংশ, এই হচ্ছে পুরোটা চট্টগ্রাম বাংলাদেশের। খুব ভালোভাবে কেয়ারফুলি দেখুন, আপনাদের জন্য বলছি, এই চট্টগ্রামের পাশে এই যে বর্ডার, এটা কিন্তু ভারতের অঙ্গরাজ্য মিজোরাম, দেখতে পাচ্ছেন। ঠিক চট্টগ্রামের উপর দিকে হচ্ছে ত্রিপুরা, চট্টগ্রামের উপরে ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা, এপাশে মিজোরাম, এটা কিন্তু বার্মা, এটা কিন্তু মায়ানমার। এটা অর্থাৎ এই যে চট্টগ্রাম যদি দখল হয়ে যায়, এবার আপনি আমাকে বলতে পারেন যে দেবাশিস চট্টগ্রাম কেন দখল হবে? আপনাদের মনে থাকবে ঝন্টু বড়াই গতদিনও প্রোগ্রামে বলছিলেন চিটাগাঁও, এই চিটাগাঁও দেখুন ঝন্টু বড়াইকের কথায়, চিটাগাঁও
এখানে কিন্তু বাংলাদেশের মূল ইসলামপন্থীদের বিরোধী প্রচুর মানুষ বাস করেন। উনি আজকে এর এক্সপ্লেনেশন দেবেন, যদিও বাই দ্য ওয়ে আজকে উনি ফিজিক্যালি রয়েছেন আমাদের সঙ্গে, কিন্তু আমি একটু বুঝিয়ে দিই তারপরে আসি। এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রামের যারা বিক্ষুব্ধ, যারা বিপ্লবী, যারা চট্টগ্রামের আন্দোলনকারী, এর আবার পেছনে স্বাধীনতার ইতিহাস আছে, সেটা আমি আনছি না, অনেক লং, সেটা হয়তো ঝন্টুদা খানিকটা টাচ করবেন। এই চিটাগাঁও কিন্তু মানে যখন বিভক্ত হয়েছিল 1947 সালে স্বাধীনতার পর, এই চিটাগাঁওয়ের একটি সম্প্রদায় তারা চেয়েছিল ভারতবর্ষের সঙ্গে থাকতে। জওহরলাল নেহরুর সঙ্গে কথা বলবার জন্য সেখানকার নেতারা এসেছিলেন, কিন্তু জওহরলাল নেহরু আনফর্চুনেটলি গুরুত্ব দেননি হয়তো বা, সেই কারণের জন্য তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যান, চট্টগ্রাম বাংলাদেশের অংশ হয়ে যায়। দ্যাটস আ ভেরি আনফর্চুনেট পার্ট। এবার এই জায়গায় এই চট্টগ্রামের মানুষ কিন্তু এখনো খানিকটা প্রো ইন্ডিয়া। এই কারণের জন্য দেখবেন এই যে আন্দোলন যে হলো চিন্ময় কৃষ্ণপ্রভু গ্রেপ্তারের পর, চট্টগ্রামের একটা বড় অংশের মানুষ তারা স্বাধীন চট্টগ্রাম দাবি করেছিল, স্বাধীন চট্টগ্রাম তারা দাবি করলো। সেই সময় তারা বললেন, তারা সরাসরি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ইউনুসের বিরোধিতা করলেন। ইউনুসের পদত্যাগ কেউ দাবি করেছে? যদি কেউ করে থাকে, চট্টগ্রামের এক অংশের মানুষ তারা দাবি করলেন। অর্থাৎ এই যে টেকনাফ পেরিয়ে যখন চট্টগ্রামের মধ্যে আরাকান আর্মি ঢুকবে, হিসাব বলছে যে চট্টগ্রামের ওই বিক্ষুব্ধরা আরাকান আর্মিকে সাপোর্ট করবে, পরিষ্কার হিসাব বলছে। হিসাব বলছে যদি এই সাপোর্টটা চট্টগ্রাম করে থাকে, এবার চলে আসি আরেকটু ক্লোজ করে দেখাতে হবে। এখানে আরেকটা নদী আছে, এই হচ্ছে চট্টগ্রাম। আমি ম্যাপটা জুম করলাম, দেখুন এই নদীর নাম হচ্ছে ফেনী নদী। এই যে ফেনী নদী আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন আরো জুম করে নদীটাকে, এই যে এই ছোট্ট অংশ, এই যে ফেনী। বাংলাদেশ চিৎকার করছে চিকেন নেক কেটে দেবো, চিকেন নেক নিয়ে নেবো, চিকেন নেককে ডিস্ট্রয় করে দেবো, তাহলে সেভেন সিস্টার্স আমাদের হয়ে যাবে। বাংলাদেশের বোঝা দরকার যে এই ফেনী নদী এই অংশটুকু যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে চট্টগ্রাম পুরোটাই বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। এই হচ্ছে দেখুন বাংলাদেশ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, এই হচ্ছে ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। অর্থাৎ চট্টগ্রামটা আলাদা যদি হয়ে যায়, তাহলে এবার কি সুবিধা হবে? ভারতবর্ষের কি সুবিধা হবে? ভারতবর্ষ কি চাইছে চট্টগ্রাম আলাদা হয়ে যাক? চীন কি চাইছে চট্টগ্রাম আলাদা হয়ে যাক? আসি আরেকটা গল্পে। এই যে দেখুন চট্টগ্রাম যদি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়, এতদিন পর্যন্ত কলকাতা থেকে যদি আমি মায়ানমার যেতাম, আমাকে বাংলাদেশের এয়ার বেস ব্যবহার, মানে এয়ার বেস বলতে আকাশের যে সীমানা, সেটা ব্যবহার করতে হতো এই বাংলাদেশ। ত্রিপুরা আমি যতবার গেছি, বহুবার বাংলাদেশের উপর থেকে ফ্লাইট গেছে, বহুবার। এই একটা রাস্তা, এটা একটা ওয়ে, বাংলাদেশের উপর দিয়ে হয়ে তারপরে আগরতলা, ত্রিপুরাতে আগরতলার যে এয়ারপোর্ট, সেখানে ল্যান্ড করেছে, একদম কুমিল্লা অ্যাডজেসেন্ট এই আগরতলার, এটা আখাউড়িয়া বর্ডার একদম পাশে। এবার এই জায়গাটা, এই যে এই অংশটুকু যদি দখল হয়ে যায় চট্টগ্রাম এই আরাকান আর্মির মাধ্যমে, তখন একটা ভারতের এখানে ফ্রি অ্যাক্সেস তৈরি হতে পারে। অর্থাৎ কলকাতা থেকে বা এই যে উড়িষ্যা থেকে, এই যে এটা হচ্ছে ভারতের কোস্টাল পার্ট, ভুবনেশ্বর থেকে সরাসরি সমুদ্র পথে আমরা চট্টগ্রাম হয়ে কিন্তু এই সেভেন সিস্টার্সে চলে যেতে পারবো। এক, দ্বিতীয়ত মায়ানমারের সঙ্গে আপনারা জানেন যে আমাদের নতুন বাণিজ্য চুক্তি হয়েছে, সেখানে মায়ানমারেও আমাদের কিন্তু পৌঁছতে সুবিধা হবে। সেক্ষেত্রে কোনো আন্তর্জাতিক সীমা আমাদের অতিক্রম করতে হবে না। এটা আমরা একটা কম্পালশন ফ্রি মুভমেন্ট করতে পারবো, যেটা ভারতবর্ষের কাছে একটা বড় প্রাপ্তি। সেই কারণের জন্য আরাকান আর্মিকে সাপোর্ট করতে পারে ভারত। আরাকান আর্মির অনেকেই আছে বুদ্ধিস্ট, তাদেরকে সাপোর্ট করতে পারে চায়না, যেটা আমরা অলরেডি বলছি চায়না সাপোর্ট করছে। এই জায়গায় চায়নার একটা বড় সাপোর্ট রয়েছে। আমেরিকা কেন সাপোর্ট করতে পারে? আসুন আপনাদেরকে দেখাই আমেরিকা কেন সাপোর্ট করতে পারে। আমেরিকা করতে পারে এই কারণের জন্য, আসুন দেখাই। এই যে অংশটা দেখাচ্ছি, এটাকে বলছে সেন্ট মার্টিন আইল্যান্ড। খবরের শিরোনামে উঠে আসা আইল্যান্ড সেন্ট মার্টিন আইল্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সেন্ট মার্টিন আইল্যান্ড। এই আইল্যান্ডটাকে দখল করতে চাইছে আমেরিকা দুটো কারণে। যার সঙ্গে হাসিনার সঙ্গে যার জন্য কনফ্লিক্ট হলো, হাসিনা সরকার পড়ে গেল, এর পেছনে আমেরিকা বাইডেনের হাত আছে অনেকে বলছেন, আমি এটা কনফার্ম করছি না, বলছেন। এই সেন্ট মার্টিন নাকি আকরিকভাবে সমৃদ্ধ, এবং এই সমুদ্রের মাঝখানে অর্থাৎ বে অফ বেঙ্গলের মাঝখানে এখানে যদি আমেরিকা কোনো পোর্ট তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে এবং একটা সামরিক বেসও তারা তৈরি করতে পারে। এই হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিনে আমেরিকার স্বার্থ রয়েছে বলে আমেরিকায় সেন্ট মার্টিন, দেখে নিন একবার বড় ম্যাপে আমরা ঠিক কোন জায়গাটা দেখালাম। এই হচ্ছে সেন্ট মার্টিন, ছোট্ট হচ্ছে যখন আমি জুম আউট করছি। এই যে লাল পয়েন্ট করে দেখানো হচ্ছে, দেখুন পুরো ম্যাপের মধ্যে এবার দেখুন, কক্সবাজার থেকে আরো দক্ষিণে গিয়ে হচ্ছে সেন্ট মার্টিন,
কলকাতা থেকে সেন্ট মার্টিনের দূরত্ব কম, এখান থেকে আমেরিকার পাশ্চাত্য দেশ এখান থেকে জাহাজ এসে সেন্ট মার্টিনে আসতে পারবে। অর্থাৎ এই জায়গাটুকুকে বাংলাদেশের থেকে ফ্রি অ্যাক্সেস যদি করা যায়, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা হতে পারে। এই হচ্ছে পরিষ্কার। আসুন এবার আপনাদেরকে দেখাই যে নয়া রাখাইন প্রদেশের ম্যাপ কি হতে পারে। নয়া রাখাইন প্রদেশ তৈরি করা হবে কি, আসুন দেখি। নয়া রাখাইন প্রদেশ দেখুন, এই হচ্ছে নয়া রাখাইন প্রদেশ। দেখুন নয়া রাখাইন প্রদেশ কাল্পনিক। কিছুক্ষণ আগে যখন স্টুডিওতে বসছি তখন ঝন্টুদা বললেন যে এশিয়া একটা নতুন দেশ আত্মপ্রকাশ করতে পারে। ঝন্টুদা এখন মানে মানে হ্যাপি হবেন এটা শুনে যে নয়া রাখাইন প্রদেশের একটা ইমাজিনারি একটা জিওগ্রাফিক্যাল ম্যাপ আমরা দেখাচ্ছি, যেটা একদম ত্রিপুরা অ্যাডজেসেন্ট হয়ে মিজোরাম হয়ে একদম মায়ানমারের এই পশ্চিম সীমান্ত বরাবর অর্থাৎ কোস্টাল রিজিয়ন জুড়ে তৈরি হতে পারে। অর্থাৎ এর মধ্যে এই অংশটুকু ডেফিনেটলি চট্টগ্রাম বাংলাদেশের অংশ।